আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা IELTS স্পিকিং নিয়ে কিছু কথা বলব। আপনাদের মধ্যে অনেকেই আমাকে IELTS স্পিকিং নিয়ে ভিডিও বানাতে অনুরোধ জানিয়েছেন এবং আমার আগে যে IELTS সংক্রান্ত ভিডিওগুলোতে অনেক পজিটিভ ফিডব্যাক দিয়েছেন। এজন্য শুরুতেই আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আজ আমরা ১০ দিনের প্রস্তুতিতে কীভাবে IELTS স্পিকিংয়ে অন্তত ৭ পাওয়া যায় সে বিষয় নিয়ে কথা বলব এবং আজকের এই ভিডিওতে আমি অনেক খুঁটিনাটি অনেক বিষয় নিয়ে এসেছি। একটু লম্বা হতে পারে, সাথেই থাকুন। আশা করি একটি কমপ্লিট গাইডলাইন পাবেন। চলেন শুরু করি। আপনারা সবাই জানেন যে আপনি একাডেমিক IELTS পরীক্ষা দেন অথবা জেনারেল IELTS পরীক্ষা দেন, আপনাকে IELTS স্পিকিং টেস্ট আপনাকে দিতেই হয়, দুটোর ক্ষেত্রেই প্রযোজ্য। এবং যে ৪টি মডিউলের উপর ভিত্তি করে আপনার ইংলিশের যোগ্যতাটি মাপা হয়, তার একটি হলো IELTS স্পিকিং। IELTS স্পিকিংয়ের মূল উদ্দেশ্যটা হলো যে আপনার ইংরেজি ভাষা ব্যবহার করে ডিরেক্ট কমিউনিকেশনের ক্ষেত্রে আপনার দক্ষতা কী সেটি যাচাই করা। যে আপনি IELTS যখন পরীক্ষা দিবেন, আপনাকে যত প্রশ্ন দেওয়া হয় তার পেছনে আসলে তাদের একটা উদ্দেশ্য থাকে। এটি শুধু আপনার যেমন একদিকে ডিরেক্ট কমিউনিকেশনের ক্ষেত্রে আপনার ইংরেজি ব্যবহারের যোগ্যতাটা দেখা হয়, একই সঙ্গে যারা একাডেমিক কাজে দেশের বাইরে যেতে চান অথবা যারা চাকরি বা মাইগ্রেশন করে দেশের বাইরে যেতে চান, তারা ওই যে নতুন একটি পরিবেশে যাচ্ছেন, বিশেষ করে ইংলিশ স্পিকিং কান্ট্রিতে, তো সেক্ষেত্রে আপনার আসলে সেই কমিউনিকেশন যোগ্যতাটা কতটুকু আছে সেটিকে তারা পরখ করে দেওয়ার জন্যই এই স্পিকিং টেস্টটা দেওয়া হয়। এটি মূলত আপনাকে ডিরেক্ট কমিউনিকেশনের জায়গাটি দেখা হয়। অর্থাৎ আপনি যে ইংলিশ শুনবেন বা আপনি যে ইংলিশ লিখবেন বা আপনি যে ইংলিশ যেকোনো কারণে পড়বেন, এটি পড়ার পরে আপনার রিফ্লেকশনের জায়গাটা কি বা আপনি কীভাবে এটাকে রিপ্রোডাকশন করতে পারেন, সেইটা পরীক্ষা করে দেখার জন্য মূলত IELTS স্পিকিং টেস্টটা IELTS পরীক্ষায় যুক্ত করা হয়েছে। এটি আপনাকে, যেমন আমি IELTS রাইটিং টাস্কে দেখিয়েছিলাম যে আপনি যে লেখাটি লেখেন সেটিকে ৪টি মানদণ্ড বা ৪টি ক্রাইটেরিয়া ধরে মূল্যায়ন করা হয়। ঠিক একইভাবে IELTS স্পিকিংয়ের ক্ষেত্রেও আপনাকে ঠিক ৪টি মানদণ্ড বা ৪টি ক্রাইটেরিয়া ধরে আপনি যে কথাটা বলেন সেটিকে তারা মূল্যায়ন করে। সেখানে সবার আগে যে জিনিসটা তারা দেখে সেটি হলো ফ্লুয়েন্সি অ্যান্ড কোহেরেন্স। অর্থাৎ আপনি যখন কোনো কিছুর উত্তর দিচ্ছেন, সেই উত্তরটা ধারাবাহিকভাবে বা স্পষ্টভাবে আপনি বলতে পারেন কিনা এটি চেক করা হয়। এখানে সাধারণত 25% মার্ক থাকে। দেন যেটি থাকে সেটি হলো লেক্সিক্যাল রিসোর্স, অর্থাৎ আপনার শব্দভান্ডার বা আপনার শব্দের ব্যবহারের বৈচিত্র্যটা তারা দেখে। অর্থাৎ আপনি একই শব্দ কি বারবার ইউজ করছেন বা রিপিট করছেন, নাকি আপনি নতুন কোনো কিছু শব্দ প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারছেন, সেই জিনিসটা তারা দেখে। এটির জন্য থাকে 25% নাম্বার। তৃতীয় যে বিষয়টি দেখা হয় সেটি হলো আপনার গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি, অর্থাৎ আপনি গ্রামারটিকে সঠিক গ্রামার ব্যবহার করতে পারেন কিনা এবং আপনি বিভিন্ন ধরনের বাক্য, বিশেষ করে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এই ৩ ধরনের বাক্য আপনি ব্যবহার করতে পারেন কিনা সেটি দেখা হয়। চতুর্থ যে বিষয়টি দেখা হয় সেটি হলো প্রোনাউন্সিয়েশন, অর্থাৎ আপনি শব্দের সঠিক উচ্চারণ বা স্পষ্ট কিনা। মনে রাখবেন, অ্যাকসেন্ট এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ না, কেননা তারা দেখতে চায় আপনি যে শব্দটা প্রোনাউন্সিয়েশন করছেন সেটি ক্লিয়ার এবং আন্ডারস্ট্যান্ডেবল কিনা, বরং এটা আপনার অ্যাকসেন্ট আমেরিকান, ব্রিটিশ বা অন্য কোনো দেশের কিনা এটি আসলে খুব বেশি ম্যাটার করে না। অনেকের অ্যাকসেন্ট ভিন্ন ভিন্ন হতে পারে, এটাই স্বাভাবিক। কিন্তু এখানে মূল যে ফোকাসটা দেয়া হয় সেটি হলো যে আপনি যে কথাটি বলছেন বা আপনি যে জিনিসটা কি বলছেন সেটি আসলে বুঝতে পারা যায় কিনা বা ক্লিয়ার কিনা, এইটা একটু মাথায় রাখবেন। টোটাল IELTS স্পিকিং টেস্টের প্রশ্নগুলোকে বিশ্লেষণ করেন, আপনি মূলত ৩ ধরনের প্রশ্ন পাবেন। প্রথমত আপনি যে প্রশ্নটি পাবেন সেটি হলো ইয়েস/নো কোয়েশ্চেনস, অর্থাৎ এই সমস্ত প্রশ্ন সাধারণত অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হয়। এই সমস্ত প্রশ্ন উত্তর আপনি যখন দিবেন, অবশ্যই আপনি হ্যাঁ বা না আপনার উত্তরটা শুরুতে বলে নিবেন। তারপরে আপনি এক্সপ্লানেশন দিবেন। কিন্তু মনে রাখবেন, এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে আপনি হ্যাঁ বা না অবশ্যই আপনি ব্যবহার করবেন। আপনি দ্বিতীয় যে প্রশ্নটি পাবেন সেটি হলো WH কোয়েশ্চেনস, অর্থাৎ এই সমস্ত প্রশ্নের শুরু সাধারণত হোয়াট, হোয়ার, হোয়েন, হোয়াই, হুইচ, হাউ এ জাতীয় শব্দ দিয়ে শুরু হবে। তৃতীয় যে ধরনের প্রশ্নটি আপনি পাবেন সেই প্রশ্নটি কে বলে ওপেন এন্ডেড কোয়েশ্চেনস, অর্থাৎ এ বিষয়ে আপনার মতামত বা আপনার চিন্তাভাবনা জানতে চাওয়া হয়। বিশেষ করে IELTS
স্পিকিং এর পার্ট 3 তে আপনি এই ধরনের প্রশ্ন বেশি পাবেন। এই সমস্ত প্রশ্ন দেওয়ার মাধ্যমে মূলত কোনো বিষয়ে আপনার চিন্তাটা কি বা আপনি কি ভাবছেন বা আপনার এই বিষয়গুলো কি তারা আসলে জানতে চায়। যদি একটু সংক্ষেপে বলি, আইএলটিএস স্পিকিং টেস্টে মূলত আপনি ৩ ধরনের প্রশ্ন পাবেন। ইয়েস নো কোয়েশ্চেনস। ইয়েস নো কোয়েশ্চেনস মূলত পার্ট 1 এ বেশি থাকে এবং তারপর পাবেন ডব্লিউএইচ কোয়েশ্চেনস। ডব্লিউএইচ কোয়েশ্চেনস আসলে পার্ট 1 এও থাকে, পার্ট 2 তেও থাকে, পার্ট 3 তেও থাকে এবং আরেকটি হলো ওপেন এন্ডেড কোয়েশ্চেন। এই ওপেন এন্ডেড কোয়েশ্চেনসটা মূলত পার্ট 3 তে থাকে। এখানে মূলত আপনার কোনো বিষয়ে আপনি যে অ্যাজ এ পরীক্ষার্থী আপনার মতামত বা চিন্তাটি জানতে চাওয়া হয়। কাঠামোটিকে একটু সংক্ষেপে বলি, এটি মূলত ৩ টি পার্টে বিভক্ত। ১ম পার্টটিকে বলা হয় ইন্ট্রোডাকশন বা ইন্টারভিউ পার্ট। এই পার্টে সাধারণত ৪ থেকে ৫ মিনিটে পরীক্ষার্থী নেয়া হয় এবং পরীক্ষার্থীকে সাধারণত ৬ থেকে ৮ টি প্রশ্ন জিজ্ঞেস করা হয়। এখানে যে সমস্ত প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয়, এই প্রত্যেকটি প্রশ্নই আসলে পরীক্ষার্থী পরিচিতিমূলক প্রশ্ন। অর্থাৎ পরীক্ষার্থী ধরেন তার নাম, তিনি কোথায় থাকেন, তিনি কোথা থেকে এসেছেন, তিনি কোথায় বাস করেন, তার প্রিয় খাবার কি, তিনি কোন রং পছন্দ করেন, অথবা ধরেন তার প্রিয় কোনো বই কি, এই সমস্ত বিষয়গুলো জিজ্ঞেস করা হয় যেগুলোই একান্ত পরীক্ষার্থীর জীবন ঘনিষ্ঠ বা তার দৈনন্দিন জীবনে ব্যবহার করা হয় বা দৈনন্দিন জীবনে কাজে লাগে এমন টপিকগুলো থেকেই আসলে এই ইন্ট্রোডাক্টরি বা ইন্টারভিউ পার্টে প্রশ্ন করা হয়। পার্ট 2 থাকে কিউ কার্ড। এই কিউ কার্ড এই পার্টের পরীক্ষার সময় সাধারণত ৩ থেকে ৪ মিনিট। এই পরীক্ষার শুরুতে মূলত আপনাকে এক্সামিনার শুরুতে একটা ইনস্ট্রাকশন দিয়ে দেন। আপনাকে একটা টপিক দেয়া হয় এবং নির্দিষ্ট টপিক দেয়া হয় এবং টপিক রিলেটেড ৩ থেকে ৪ টি প্রশ্ন থাকে এবং আপনাকে ১ মিনিট প্রিপারেশনের সময় দেয়া হয় এবং আপনাকে ওই টপিকে প্রিপারেশন নেওয়ার শেষে আপনাকে ১ বা ২ মিনিট কথা বলতে হয়। এবং এই যদি সব আপনি মিলিয়ে দেখেন সংক্ষেপে ১ মিনিটে আপনাকে ইনস্ট্রাকশন, ১ মিনিট প্রিপারেশন এবং ২ মিনিট পর্যন্ত কথা বলবেন। এই মিলিয়ে ৩ থেকে ৪ মিনিটে এই পার্ট 2 বা কিউ কাট অংশ শেষ হয়। আরেকটি বিষয়, অনেক সময় কিউ কাট অংশ আপনি যখন শেষ করবেন বলা, তারপরে আপনাকে ১ টি বা ২ টি ফিডব্যাক প্রশ্ন এক্সামিনার চাইলে করতে পারেন। তবে রিসেন্ট টাইমে এক্সামিনার সাধারণত সেই প্রশ্নটি করেন এবং সেই প্রশ্নটি অনেকটা উত্তর আপনার পার্ট 1 এর মতো করেই দিতে হয়। এরপর যে পার্টটি আসে সেটি হলো ডিসকাশন পার্ট বা পার্ট 3। এখানে আসলে যেকোনো একটি বিষয়ে পরীক্ষার্থীর চিন্তাভাবনাকে জানতে চাওয়া হয় এবং এই পার্টে সাধারণত ৫ থেকে ৭ টি প্রশ্ন থাকে এবং ৪ থেকে ৫ মিনিটের মধ্যে এই পার্টটি সম্পন্ন করা হয়। যে দেখেন, আইএলটিএস পরীক্ষাটি হলো একটি পরীক্ষা নেয়ার পদ্ধতি ইংলিশ দক্ষতা যাচাইয়ের জন্য। তারা একটি কাঠামো মেনে পরীক্ষা নেয় এবং তারা একটি কাঠামো মেনে আপনার উত্তরটি মূল্যায়ন করে এবং আপনাকে মনে রাখতে হবে আপনাকে অবশ্যই আইএলটিএস স্পিকিং এ ভালো করতে হলে আপনাকে এই যে কোন অংশে কিভাবে উত্তর দিতে হয় এটি জানা খুবই জরুরি। আপনি যখন ইন্ট্রোডাক্টরি পার্টের প্রশ্ন উত্তর করবেন, আপনি মনে রাখবেন যে সমস্ত ইয়েস নো টাইপের প্রশ্ন থাকে এইসব প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে আপনি ইয়েস অর নো যেকোনো একটা পজিশন শুরুতেই ক্লিয়ার করে নিবেন। আপনি যদি আপনাকে ডব্লিউএইচ কোয়েশ্চেন থেকে প্রশ্ন করে, বিশেষ করে পার্ট 1 এ এবং আপনাকে যদি অক্সিলিয়ারি ভার্ব দিয়ে প্রশ্ন করা হয়, যেটিই করে হোক না কেন, আপনি মনে রাখবেন এই পার্টে প্রশ্নের উত্তরের দৈর্ঘ্য কোনোমতে ২ থেকে ৩ টি সেন্টেন্সের বেশি আপনি করবেন না। আপনি চেষ্টা করবেন সিম্পল সেন্টেন্স, সিম্পল টেন্স এবং একই সঙ্গে যদি আপনি খুব বেশি মনে করেন নিজে কনফিডেন্ট, সেক্ষেত্রে আপনি কম্পাউন্ড বা ১ বা ২ টো কমপ্লেক্স সেন্টেন্স ব্যবহার করবেন। এই পার্টে উত্তর দেওয়ার সময় প্রশ্ন উত্তর কখনোই জটিল করবেন না। আপনি জটিল করতে গিয়ে যদি ভুল করেন এটি খুবই খারাপ। কারণ আপনি যদি ইন্ট্রোডাক্টরি পার্টে প্রশ্ন যেগুলো আপনার সম্পর্কিত প্রশ্ন, এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আপনি টেন্সে ভুল করেন, আপনি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে ভুল করেন, একই সঙ্গে আপনি যদি খুব শুরুতেই একটি জটিল অবস্থা তৈরি করে ফেলেন, এটি আপনার সম্পর্কে আসলে একটি নেগেটিভ ধারণা দেয়। এজন্য মনে রাখবেন পার্ট 1 এর অ্যান্সার আপনাকে আসলে ৪ থেকে ৫ মিনিটে তারা ৬ থেকে ৮ টি প্রশ্ন করবে। আপনি ২ থেকে ৩ টি লাইনের মধ্যে প্রত্যেকটি উত্তর শেষ করতে চাইবেন। অতিরিক্ত কোনো কিছু যোগ করার দরকার নেই। অপ্রয়োজনীয় কোনো কিছু নিয়ে আসবেন না। এই উত্তর একেবারে স্ট্রেইট ফরওয়ার্ড এবং টু দ্য পয়েন্টে দেওয়ার চেষ্টা করবেন। আইএলটিএস স্পিকিং টেস্ট 2 এর দ্বিতীয় অংশে সাধারণত কিউ কার্ড বলে দ্বিতীয় অংশকে। এই কিউ কার্ডে কোনো একটি নির্দিষ্ট টপিকে আপনাকে ১ বা ২ মিনিট
কথা বলতে হয়, এক্ষেত্রে আপনারা অবশ্যই একটি সেন্টেন্স, একটি স্ট্রাকচার ডেভেলপ করে নিবেন এবং সেই ডেভেলপটি বারবার প্র্যাকটিস করবেন। আপনি মনে রাখবেন আপনার একটা ইন্ট্রোডাকশন থাকবে। সেই ইন্ট্রোডাকশনে মূলত আপনাকে যে প্রশ্নটি দেয়া হয়, অর্থাৎ যে বিষয়ে আপনাকে কথা বলতে বলা হয়, সেই বিষয়টি প্যারাফ্রেজ করে আপনি ১ থেকে ২ লাইনের একটি ইন্ট্রোডাকশন থাকবে। দেন আপনি মেইন বডি থাকবে। আপনি চেষ্টা করবেন মেইন বডিতে আপনাকে যে ৩ টি প্রশ্ন দেওয়া থাকে সাধারণত কিউ কার্ডে, সেই ৩ টি কোয়েশ্চেনের উত্তরটিকে গুছিয়ে নিয়ে আসতে। এক্ষেত্রে আপনি অবশ্যই সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স ব্যবহার করবেন এবং শেষে আপনি একটা কনক্লুশন মাথায় রাখবেন, যেটিকে আপনি উপরে যে বিষয়গুলো বলছেন সেটিকে আপনি একটা সামারি করবেন। তো আমি একটু সংক্ষেপে বলি, আপনি যখন কিউ কার্ড অংশের উত্তর দিবেন, আপনি একটি নরমাল স্ট্রাকচার ফলো করবেন। আপনি একটা ইন্ট্রোডাকশন থাকবে। সেই ইন্ট্রোডাকশনটা অবশ্যই ১ থেকে ২ টি সেন্টেন্সের মধ্যে থাকবে। দেন আপনার একটি মেইন বডি থাকবে। মেইন বডিতে আপনি চেষ্টা করবেন যে ৩ টি প্রশ্ন দেওয়া আছে, এই ৩ টি প্রশ্ন বা এর সঙ্গে যদি আরো কোনো প্রশ্ন আপনি যোগ করতে চান বা কোনো কিছু সেটি নিয়ে আসবেন। সেটি আপনি যোগ করবেন মেইন বডিতে। দেন একটি কনক্লুশন, আপনি ওভারঅল একটা কনক্লুশন আ আ নিয়ে আসবেন, যেটি উপরে যে সমস্ত কথা বলেছেন সেই জিনিসটাই যেন এর মধ্যে থাকে। তবে এখানে একটা বিষয় মনে রাখবেন, অবশ্যই আপনার নিজের টপিক, আপনার সংশ্লিষ্ট, আপনার সম্পর্কে জানতে চাওয়া টপিক হয়। এজন্য আপনি এখানে ১ বা ২ টো এক্সাম্পল যুক্ত করবেন এবং আপনার জীবন থেকে নেয়া, যেগুলো আপনার জীবনে ঘটেছে। তাহলে আপনি দেখবেন আপনি একটু টাইম পাবেন, আপনি জিনিসটাকে একটু বড় করতে পারবেন। অর্থাৎ আপনি ২ মিনিট বলতে পারবেন এবং একই সঙ্গে আপনার জন্য বলাটা ইজি হবে। এটি বলার সময় অবশ্যই মনে রাখবেন, এখানে খুব বেশি ভাবতে যাবেন না, খুব বেশি চিন্তা করতে যাবেন না। বরং আপনি ফোকাস হবেন আপনার উত্তরটার দিকে। আপনি আর অন্য কোনো বিষয় নিয়ে খুব বেশি চিন্তা করতে যাবেন না। এটি যখন আপনি প্র্যাকটিস করবেন, একটা সময় গিয়ে দেখবেন যে এটি আসলে অনেকটা সহজ হয়ে যাবে আপনার জন্য। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় কিউ কার্ডের ক্ষেত্রে মনে রাখবেন, আমরা সবচেয়ে বেশি যে ভুলটা করি কিউ কার্ডে, এখানে দেখবেন অনেক সময় টেন্স মিক্সড দেওয়া থাকে। অর্থাৎ আপনি দেখবেন কিউ কার্ডের প্রশ্নগুলোর যদি উত্তর এমন হয় যে আপনাকে অতীতকালে কোনো কিছু জিজ্ঞেস করা হয়েছে, আপনি অবশ্যই পাস্ট টেন্স ব্যবহার করবেন। আপনি যদি দেখেন আপনাকে বর্তমানকালে কোনো কিছু জিজ্ঞেস করা হয়েছে, আপনি প্রেজেন্ট টেন্স ইউজ করবেন এবং আপনাকে ভবিষ্যতে কিছু জিজ্ঞেস করলে আপনি ফিউচার টেন্স উত্তর করবেন। কিন্তু একটা বিষয় বিশেষ করে কিউ কার্ডে মনে রাখবেন, আপনাকে এখানে সবসময় মিক্সড টেন্স দেয়া হয়। কিছু বাক্য থাকে যেগুলো আসলে আপনার অতীতের বিষয়ে কথা বলতে হয় পাস্ট টেন্সে। কিছু বিষয় জানতে চাওয়া হয় যেগুলো আপনার বর্তমানের বিষয়ে এবং কিছু জিনিস জানতে চাওয়া হয় যেগুলো আপনার ফিউচারে। এজন্য এই যে যখন আপনি কিউ কার্ডের সাথে প্রশ্নগুলো দেখবেন, এটি যখন আপনি প্রস্তুতি নিবেন, তখন আপনি কোন কোয়েশ্চেনটি কোন টেন্সে করা হয়েছে এটি একটু কাইন্ডলি খেয়াল করবেন। তাহলে দেখবেন আপনার জন্য এই প্রিপারেশন এর জায়গাটা অনেকটা সহজ হয়ে গেছে। আপনি এই অংশের উত্তর দেয়ার ক্ষেত্রে অবশ্যই আপনারা যারা আমার আগের ভিডিও, বিশেষ করে একাডেমিক রাইটিং টাস্ক 2 তে আপনি দেখেননি, অবশ্যই দেখবেন। সেখানে আমি দেখিয়েছিলাম যে আসলে একটি প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয়। আপনার যেহেতু এবং আপনি যদি দেখেন স্পিকিং এর ডিসকাশন পার্ট, বিশেষ করে পার্ট 3 এবং একাডেমিক রাইটিং টাস্ক 2 এর মধ্যে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। আপনি যদি একটার সাথে একটা লিঙ্কড, আপনি যদি মনে করেন রাইটিং টাস্ক 2 ভালো পারেন, আপনি এটা নিশ্চিত থাকেন আপনি তাহলে স্পিকিং এর ডিসকাশন পার্টও ভালো করবেন। আপনার মতামতটি জানতে চাওয়া হয়। এই ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে আপনি আগে যে স্ট্রাকচারটি আমি বলেছি, আপনি ওই স্ট্রাকচারটিকেই মেনে চলবেন। অর্থাৎ আপনাকে যখন কোনো বিষয় জানতে চাওয়া হয়, সে বিষয়ে শুরুতে আপনার স্ট্যান্ডটা ক্লিয়ার করে নিবেন একটি টপিক সেন্টেন্সের মাধ্যমে। দেন আপনি যেটি করবেন, অবশ্যই আপনি একটি লিঙ্কিং ওয়ার্ড ব্যবহার করে আপনি কেন সেটিকে মেনে নিচ্ছেন সেটার এক্সপ্লানেশন করবেন। দেন আরেকটি ডিটেইলস যুক্ত করবেন। আপনি সেই আগের যেই যুক্তিটা দিয়েছেন যে আপনি সাপোর্ট করছেন সেটির জন্য। দেন আপনি কোনো একটি এক্সাম্পল যুক্ত করবেন এবং তারপরে আপনি তার ইমপ্যাক্টটা যুক্ত করবেন এবং দেন আপনি কনক্লুশন করবেন। অর্থাৎ আপনি যদি রাইটিং টাস্ক 2 তে যে স্ট্রাকচারটা ফলো করছেন, হুবাহু একই স্ট্রাকচার ফলো করে আপনি ডিসকাশন পার্টের এই ৪ থেকে ৫ টি প্রশ্নের উত্তর দেন, আপনি দেখবেন এখানে যে বিষয়গুলো জানতে চাওয়া হয়, আপনার যে ক্রিটিক্যাল থিংকিং, আপনার যে গ্রামাটিক্যাল যে বিষয়গুলো, একই সঙ্গে আপনার মধ্য থেকে তারা আরেকটি বিষয় জানতে চায় আপনি লিঙ্কিং ওয়ার্ড ব্যবহার করতে পারেন কিনা, এগুলো দেখবেন প্রত্যেকটি অটোমেটিক হয়ে গেছে। এজন্য যারা আমার রাইটিং টাস্ক 2 এর ভিডিওটি দেখেননি, আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দিব। দয়া করে সেখান থেকে একটি প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয় তার যে স্ট্রাকচারটি আছে, আপনি স্পিকিং এর পার্ট 3 ডিসকাশনে কোয়েশ্চেন অ্যান্সার এর ক্ষেত্রে একই ধরনের স্ট্রাকচার ফলো করবেন।
আপনি ব্যান্ডেজ স্কোর যদি 7 বা তার চেয়ে বেশি পেতে চান, আপনাকে অবশ্যই হাই লেভেল ভোকাবুলারি ব্যবহার করতে হয়। এখন যখন আমরা হাই লেভেল ভোকাবুলারি শুনি, তখন আমাদের মনে হয় যে আমরা আ আমাদের হয়তো সেই দক্ষতা নাই। কিন্তু একটা বিষয় মনে করেন, আপনারা বিশেষ করে যারা যদি এইচএসসি পাস পর্যন্ত করে থাকেন, সেক্ষেত্রে আপনাদের 9-10 এর ইংরেজি বই এবং ইন্টারমিডিয়েট ইংরেজি বই, এই দুটো বইতে অনেক ভোকাবুলারি দেওয়া আছে। যেগুলো আপনি পড়েছেন, এগুলো অনেক হাই লেভেল ভোকাবুলারি সেখানে এড করা আছে। আপনাকে নতুন করে পড়ার কিছু দরকার নাই। আপনি যে 9-10 এবং ইন্টারমিডিয়েট ইংরেজি বইতে যেগুলো পড়েছেন, আপনি সেই জিনিসটা নিয়ে আসেন এবং আপনি দেখবেন এই হাই লেভেল ভোকাবুলারিতে আপনার যে সমস্ত বিষয়গুলো উল্লেখ করা হয়ে থাকে, এর অধিকাংশ ভোকাবুলারি আসলে আপনি জানেন। যে সাধারণত ৩ ধরনের টেন্স ব্যবহারই আপনাকে করতে হয়। তো আপনি চেষ্টা করবেন প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে স্ট্রাকচারটি আছে, সেটিকে ভালোমতো চর্চা করা। পাস্ট এর ক্ষেত্রে পাস্ট সিম্পল, পাস্ট এর ক্ষেত্রে খুব জটিল হওয়ার কিছু নাই। ফিউচার টেন্সের ক্ষেত্রে ফিউচার সিম্পল টেন্সের স্ট্রাকচারটিকে ভালোমতো দেখে নেওয়া। তবে এক্ষেত্রে একটা বিষয় মনে রাখবেন, IELTS কোয়েশ্চেনে সাধারণত আপনার ঘুরে ফিরে, বিশেষ করে পার্ট 2 এর ক্ষেত্রে মনে রাখবেন আপনাকে তারা মিক্সড টেন্স বেশি দেয়। এই মিক্সড টেন্স বেশি দেওয়ার কারণে যে সমস্যাটা অনেক সময় হয়, যে আমরা কখন পাস্ট, কখন প্রেজেন্ট, কখন ফিউচার ইউজ করতে হবে প্রশ্নটাকে ঠিকমতো খেয়াল না করার কারণে আমরা এই পার্টে ভুল করি। এজন্য এই বিষয়ে একটু আমাদেরকে সচেতন হতে হবে। দেখেন, আমি আবারও বলি যে আপনারা যারা রাইটিং টাস্কের প্রিপারেশন নিয়েছেন, বিশেষ করে রাইটিং টাস্ক 1 এবং 2 এ, সেটির জন্য আপনারা যে সমস্ত গ্রামার স্ট্রাকচার ডেভেলপ করেছেন বা ব্যবহার করেছেন, আপনি সেগুলোই ব্যবহার করবেন স্পিকিং এর ক্ষেত্রে। আপনি স্পিকিং এর জন্য নতুন করে কোনো স্ট্রাকচার নিয়ে আসার দরকার নাই। এবং রাইটিং টাস্কে যেমন আমি যেরকমভাবে বলেছি, যে এখানে আপনার 30-40% সিম্পল সেন্টেন্স, আপনার 30-40% কম্পাউন্ড সেন্টেন্স এবং 20-30 শতাংশ কমপ্লেক্স সেন্টেন্সের প্রয়োজন হয়, বা এটি বেশি কম হয় অনেক সময় একটু। বিষয়টা একই রকম। আপনি যদি সহজ মনে রাখেন, সেটি হলো 30% সিম্পল, 30% কম্পাউন্ড আর 40% কমপ্লেক্স। আরও সহজ আপনার জন্য, অথবা আপনি আপনার মতো সাজিয়ে নেন। মনে রাখবেন, ওখানের জন্য বিশেষ করে রাইটিং টাস্ক 2 এর জন্য আমি আপনাকে যে 18-20 টি স্ট্রাকচারের কথা বলেছি, আপনি যেটি ডেভেলপ করেছেন, আপনি সেম স্ট্রাকচারগুলোই আবার পুনরায় এই স্পিকিং এর ক্ষেত্রেই ব্যবহার করবেন। এবং নতুন করে আপনাকে অনেক বেশি নতুন স্ট্রাকচার নিয়ে আসার দরকার নাই। আপনি আগে যেটা রাইটিং এর জন্য প্র্যাকটিস করেছেন, সেটিই আপনি স্পিকিং এ ব্যবহার করবেন। এখন খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে অনেক সময় কেন দেখবেন খুব ভালো কথা বলছে বা খুব ভালো ইংলিশ বলে আমরা বুঝতে পেরেছি, কিন্তু তিনি স্পিকিং টেস্টে খুব খারাপ করেছেন। এর কারণটা কি? এর কয়েকটা কারণে হয়ে থাকে। একটি হলো যে খুব ভালো ইংলিশ হয়তো সে জানে, বাট তার IELTS স্পিকিং এর স্কোর কম হওয়ার কারণটার বড় যে কারণগুলো আছে, তার মধ্যে একটি কারণ হলো সে আসলে পরীক্ষার সময় ইনস্ট্রাকশনটা মেনে না চলা। অর্থাৎ সে হয়তো আ পার্ট 1 এ তার কথা কম বলার কথা, বা ২-৩ লাইনে তার উত্তরটি শেষ করার কথা, সে হয়তো পার্ট 1 এ অনেক বেশি বলেছে। বেশি বলতে গিয়ে সে হয়তো গ্রামাটিক্যাল মিস্টেক করে, অথবা সে বেশি বলতে গিয়ে সে হয়তো প্রশ্নটি অনেক সময় খেয়াল করেনি, প্রশ্নটি কী উত্তর জানতে চেয়েছে। এটির কারণে কিন্তু অনেক সময় আমাদের নাম্বার কমে যায়। আরেকটি বড় যে কারণটি আমাদের নাম্বার কম পাই, সেটি হলো আমরা টেন্সের বিষয় একেবারেই খেয়াল করি না। কোন প্রশ্নের উত্তর কোন টেন্সে দিতে হবে, এটি অবশ্যই কেয়ারফুল হতে হবে। এবং খুবই ছোট এবং আপনার সিলি বিষয় বলতে পারেন, সেটি হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। বিশেষ করে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যে ব্যবহারে এস বা ইএস যুক্ত করার নিয়মটি, আমরা অধিকাংশ সময় এটি ভুল করি এবং এই ভুলটির কারণে আমাদের নাম্বার কম হয়। চতুর্থত যে একটি কারণ আছে, সেটি হলো যে আমরা আসলে এটি ভালোমতো প্র্যাকটিস করি না। আমরা চেষ্টা করি, মনে করি যে না, আমরা ওখানে গিয়ে বলতে পারবো। আসলে আপনি যখন এটা বারবার প্র্যাকটিস না করেন, স্পিকিং এর ক্ষেত্রে যেটা হয় যে আপনি আসলে অনেক সময় ভুল করে ফেলেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হয় যে আমরা যখন উত্তরটা দেই, তখন আমরা খুব তাড়াহুড়ো করে বলতে যাই। তাড়াহুড়ো করে বলতে গিয়ে আমরা অনেক সময় যে ফ্লোটা থাকার কথা, সেটি হয়তো কখনো আমাদের খুব স্পিড হয়ে যায়, কখনো খুব কমে যায়। এটিকে একটি মধ্যবর্তী গতি ধরে রেখে শেষ করা, সেটিকে আসলে আমরা অনেক সময় করতে পারি না। এবং ফাইনালি যে বিষয়টার কারণে আমাদের এই সমস্যাটা হয়, সেটি আমি বলব, সেটি হয় যে আমাদের আসলে চর্চার জায়গাটাকে গুরুত্ব না দেওয়া। অর্থাৎ আমরা যে স্পিকিং এর ক্ষেত্রে যে চর্চাটা ধরে রাখা, এটি আমরা যেহেতু ধরে রাখি না, এটির কারণে অনেক সময় আমরা দেখা যায় যে আমরা ইংলিশ অনেক জানি বা ভিন্নভাবে জানি, কিন্তু আমরা IELTS স্পিকিং টেস্টে আমাদের ব্যান্ড স্কোর প্রত্যাশিতভাবে হয় না। আমি যেটি এই ভিডিওর শুরুতে বলেছি, যে আপনি 10 দিনের প্রিপারেশনে কিভাবে IELTS স্পিকিংয়ে 7+ স্কোর করবেন।
এক্ষেত্রে আপনাকে একটি বিষয় মাথায় রাখতে হবে। দেখেন, আমি সাধারণত খুব বাইরে থেকে রিসোর্স নিয়ে আসার পক্ষে না। আপনার যে 9-10 এর যে গ্রামার বইটি আপনার কাছে আছে বা আপনার ইন্টারমিডিয়েট গ্রামার বইটি আপনার কাছে আছে, সেটি আপনি নিবেন এবং একই সঙ্গে ক্যামব্রিজের কোয়েশ্চেন সিরিজ যেটা আপনার কাছে আমি বলি ৯ থেকে ১৮ এটি আপনার কাছে নিবেন। এখানে দেখবেন ৪০ টি প্রশ্ন আছে। আপনি শুরুতে যে কাজটি করবেন সেটি হলো যে এই স্পিকিং এর জন্য আপনি প্রত্যেকটি পার্ট 1 আপনি ধরবেন এবং প্রত্যেকটি পার্ট 1 এর উত্তর আপনার মতো করে ২ বা ৩ টি সেন্টেন্সের মধ্যে শেষ করার চেষ্টা করবেন। এখানে প্রত্যেকটি পার্ট 1 দিতে আপনার ৪ থেকে ৫ মিনিট সময় লাগবে। আপনি যে কাজটি করবেন সেটি হলো যে আপনি শুরুতে প্রশ্নটি আপনার মতো পড়বেন। আমরা প্রশ্ন পড়তে চাই না শুধু উত্তর না। আপনি প্রশ্নটি পড়বেন। কারণ আপনি যখন বেশি, বেশি প্রশ্নটি পড়বেন আপনি আসলে টেন্সটাকে ধরতে পারবেন ভালো। আপনার জন্য সহজ হবে। আপনি আপনার মোবাইল ফোনটি সাথে নিবেন। সাথে নিয়ে শুরুতে আপনি প্রশ্নটি পড়বেন, দেন আপনি ২ বা ৩ টি সেন্টেন্সে ওই প্রশ্নটির উত্তর দিবেন। এভাবে পার্ট 1 এ যে প্রশ্নগুলো দেওয়া থাকে তার উত্তরটা দিবেন এবং আপনি শুনবেন। এরপর আপনি 2nd পরীক্ষায় যাবেন। অর্থাৎ আপনি ৪০ টা পার্ট 1 এর উত্তর খুব ভালো মতো সিম্পল সেন্টেন্স ব্যবহার করে বা আপনি কম্পাউন্ড সেন্টেন্স ব্যবহার করে ২ বা ৩ টি বাক্যে আপনি শেষ করবেন এবং এই ৯ থেকে ১৮ তে যতগুলো প্রশ্ন আছে প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষা আপনি আপনার মতো করে বলবেন। আপনি শুরুতে যখন বলবেন তখন দেখবেন আপনি অনেক সময় আ বলতে পারছেন না, আপনার ভুল হচ্ছে, আপনার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ঠিক হচ্ছে না, আপনার টেন্স ঠিক হচ্ছে না। আপনি যখন রেকর্ড করবেন, আপনি যখন ২য় বার এটি শুনবেন, আপনি দেখবেন আপনার কানে এটি লাগছে। তখন আপনি যেই উত্তরটা দিয়েছেন, সেই উত্তরে কি, কি ভুল করেছেন, আপনি একটি খাতা নিবেন আপনার পাশে। খাতায় সঙ্গে, সঙ্গে নোট ডাউন করবেন যে আপনি কি অংশ ভুল করেছেন। আপনি যখন এই ২য় পরীক্ষাটি দিতে যাবেন, ২য় পরীক্ষাটির প্রশ্নের উত্তর দিবেন, তখন আপনি এই বিষয়টা একটু খেয়াল রাখবেন যে আমি গত উত্তরে আমি এই বিষয়গুলো ভুল করেছি। আপনি এভাবে ৯ থেকে ১৮ সিরিজের আপনি ৪০ টা পরীক্ষাই দিবেন। আপনি যদি হিসাব করেন ৪০ টা পরীক্ষা দিতে ম্যাক্সিমাম আপনার ২০০ মিনিট সময় লাগবে। তো এরপরে আপনি যেটি করবেন সবগুলো পার্ট 1 হয়ে যাওয়ার পরে আপনি এবার কিউ কার্ডে যাবেন। যেহেতু আপনি পার্ট 1 এ ৪০ টি পরীক্ষা দিয়েছেন, আপনার মধ্যে দেখবেন নিজেই একটু অটোমেটিক্যালি আপনার মধ্যে একটা কনফিডেন্স গ্রো করবে। এবার কিউ কার্ডের ক্ষেত্রে আমি যে আপনাদেরকে একটি ইনস্ট্রাকশন দিয়েছি, আপনি সবার আগে একটি আপনি প্রত্যেকটির ইন্ট্রোডাকশন লাইনটা কিভাবে শুরু করবেন, আপনি একটি লাইন আপনার মতো ডেভেলপ করে নেন এবং একটি স্ট্রাকচার মনে রাখেন যে আপনার একটা ইন্ট্রোডাকশন থাকবে, দেন আপনি মেইন বডি থাকবে, দেন আপনার কনক্লুশন থাকবে। আপনি এই স্ট্রাকচার ফলো করে আপনি শুরুতে বলবেন। আপনি যখন বলবেন তখন দেখবেন শুরুতে আপনি সর্বোচ্চ হলে হয়তো ১ মিনিট বলতে পারছেন বা ১ মিনিটের কমে আপনার উত্তর শেষ হয়ে যাচ্ছে। এটি নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। আপনি ক্রমান্বয়ে কিউ কাটের পরীক্ষার টেস্ট দিতে থাকবেন। আপনি দেখবেন যখন আপনি ৯ থেকে বিশেষ করে ১৪ পর্যন্ত শেষ হয়ে যাবে, তখন আপনি দেখবেন আপনার যে এই বলার যে রেঞ্জ, যে বলার যে টাইমিংটা, সেই টাইমিংটা এটি ১ মিনিট থেকে ১.৫ মিনিট বা ২ মিনিট হয়ে যাচ্ছে। পরবর্তী সময়ে আপনি যখন বাকি টেস্টগুলো দিবেন এবং আপনার মতো করে দিবেন, তখন আপনি দেখবেন একটা সময় গিয়ে আপনি এসে ২ মিনিটের বেশি সময় বলতে পারছেন। কারণ বিষয়টা হয় যে আপনি যখন একই স্ট্রাকচার বারবার ফলো করতে থাকবেন, এটি আপনার ব্রেন একসময় এটিকে নিয়ে নিবে এবং আপনি তখন বুঝে যাবেন যে আপনি কোন প্রশ্নের উত্তর কিভাবে দিবেন। এবং অনের মতো 2 এর ক্ষেত্রেও একটা বিষয় মনে রাখবেন, আপনি যেই উত্তরটা দিবেন সেই উত্তরটা অবশ্যই আপনি রেকর্ড করবেন এবং আপনি শুনবেন। শোনার পরে আপনি দেখবেন যে আপনি আসলে আপনার সেন্সে কোন, কোন জায়গায় ভুল হচ্ছে, আপনি সেই ভুলগুলোকে নোট ডাউন করবেন। আপনি যখন 2nd টেস্ট দিবেন, আপনি অবশ্যই আগেরটার ক্ষেত্রে কি ভুল করেছেন সেই বিষয়ে একটু কেয়ারফুল থাকবেন। বিশেষ করে কিউ কার্ডের ক্ষেত্রে আমাদের যে ভুলটা বেশি হয় সেটি হলো টেন্সটাকে না ধরতে পারা। এটি খুবই গুরুত্বপূর্ণ এবং এই বিষয়টি আপনি যখন একটু খেয়াল করবেন এবং আরেকটি হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আপনি দেখবেন আপনি কিউ কার্ডও আস্তে, আস্তে ডেভেলপ করবে এবং ৩য় যে ডিসকাশন পার্ট, আপনার যখন এভাবে ৪০ টি কিউ কার্ড দেয়া শেষ হয়ে যাবে, দেন আপনি পার্ট ৩ বা ডিসকাশন পার্টে যাবেন। ডিসকাশন পার্টের ক্ষেত্রেও আপনি একটা জিনিস মনে রাখবেন, আপনাকে আমি আবারও বলছি, আপনারা রাইটিং টাস্ক 2 তে যে একটা বডি প্যারাগ্রাফ কিভাবে লেখে, সেই স্ট্রাকচারটি অবশ্যই এখানে ফলো করবেন। তাহলে দেখবেন আপনার উত্তর দেওয়া সহজ হয়ে যাবে। এখন আপনাকে যেটা করতে হবে সেটি হলো ১০ দিনের এই প্রিপারেশন যদি নেন, আপনি যদি ৪০ টি পরীক্ষা দিতে আপনি যদি টাইমিং হিসাব করেন সেক্ষেত্রে আপনার ৫০০ মিনিটের মতো প্রয়োজন হয়। এই ৫০০ মিনিটকে আপনি যদি ঘন্টায় আপনি কনভার্ট করেন, আপনি দেখবেন এটি খুব যে বেশি টাইম লাগে বিষয়টা এমন না। কিন্তু আপনাকে সবার আগে যেটি করতে হবে, দৈনিক আপনি ঠিক করেন যে আপনি এই টেস্ট যেগুলো দেওয়া আছে, বিশেষ ইন্ট্রোডাকশন পার্ট, কিউ কার্ড পার্ট এবং ডিসকাশন পার্ট, আপনি এই ৩ টি ৪০ টি করে অবশ্যই আপনার মতো করে আগে শেষ করবেন।
এটি যখন শেষ করা হয়ে যাবে, দৈনিক আপনি চেষ্টা করবেন অন্তত ১০টি টেস্ট আয়নার সামনে দাঁড়িয়ে নিজে, নিজে বলা। আপনি যখন শুরুতে বলবেন তখন আপনি নিজেকে নিজে দেখে একটু লজ্জা পেতে পারেন। কিন্তু মনে রাখবেন আপনি যখন ২ টা বা ৩ টা টেস্ট এভাবে দিতে থাকবেন, আপনি ক্রমান্বয়ে আপনার মধ্যে এই কনফিডেন্সটি বাড়তে থাকবে এবং আপনি যখন আপনার সেটি রেকর্ড করার পর আপনার ভুলটি আপনি শুনে কারেকশন করবেন, এটি আপনার মধ্যে অটো কারেকশনের মতো কাজ করবে এবং একটা সময় গিয়ে আপনার এটি ঠিক হয়ে যাবে। তো আমি যে জিনিসটা একটু সংক্ষেপে যদি বলি, আপনি অবশ্যই ১০ দিনের জন্য যে প্রিপারেশন নিবেন, ১০ দিনে আপনি চেষ্টা করেন দৈনিক ৭ দিনের মধ্যে আপনি আপনার মতো একটা টাইমিং করেন, যেখানে আপনি ৭ দিনের মধ্যে সবার আগে আপনি পার্ট 1 শেষ করবেন, ইন্ট্রোডাক্টরি পার্টের প্রশ্নগুলো, দেন আপনি কিউ কার্ডসগুলো শেষ করবেন, দেন আপনি ডিসকাশন শেষ করবেন। এই সবগুলো যখন শেষ হয়ে যাবে, এরপরে বাকি যে ৩ দিন থাকবে, ৩ দিনে আপনি এই প্রশ্নগুলোকেই আবার একবারে সবগুলো পরীক্ষা দেওয়ার চেষ্টা করবেন। বিশেষ করে একবারে ১১ থেকে ১৪ মিনিট পর্যন্ত ইংলিশে কথা বলার অভ্যাসটা আপনি করবেন। কিন্তু আপনি নিশ্চিত থাকেন আপনি যখন এগুলো করবেন, একটা সময় গিয়ে আপনার মধ্যে একটি আ এস এম আপনার মধ্যে একটি কনফিডেন্স গ্রো করবে এবং আপনি খুব ভালোভাবে বলতে পারবেন এবং সহজ বিষয় হলো এটি খুব জটিল করার দরকার নেই। কিপ ইট সিম্পল, কিপ এবং আপনি ফোকাস থাকবেন। আপনি যখন বলবেন আপনি একটু ধীরে সুস্থে বলেন, একটা লজিক্যাল ফ্লো মেইনটেইন করবেন। খুব স্লোও না, খুব বেশি স্পিডেও যাওয়ার দরকার নেই। একটা মধ্যবর্তী একটা পন্থা আপনি ধরে নিবেন। তাহলে আপনার জন্য ইজি হবে। আপনারা যদি এভাবে প্রিপারেশন নেন, আমি আশা করি আপনারা এই ১০ দিনের মধ্যে অবশ্যই IELTS স্পিকিংয়ে 7 স্কোর বা তার চেয়ে বেশি স্কোর করতে পারবেন। আজকে অনেক লম্বা একটি ভিডিও হলো এবং আসলে একটা ভিডিওতে সব বিষয় নিয়ে আসাতে গেলে একটা লম্বা সময় কথা বলতে হয়। তারপরে এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আরেকটি বিশেষ অনুরোধ, দেখেন আমার চ্যানেলটি নতুন। আমার এই চ্যানেলটিতে আপনারা অনেকেই পজিটিভ ফিডব্যাক দিচ্ছেন, অনেকেই আমাকে বিভিন্ন বিষয়ে ভিডিও করতে বলছেন। এটি সত্যি আমার কাছে খুবই উৎসাহব্যঞ্জক এবং আমি চেষ্টা করছি আপনাদের যেই প্রয়োজন অনুযায়ী ভিডিওগুলো তৈরি করতে। আমি একই সঙ্গে একটি বিশেষ অনুরোধ, আপনাদের মধ্যে যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা যদি মনে করেন আমার এই ভিডিওটি আসলে যারা IELTS পরীক্ষা দেবে তাদের জন্য উপকার হতে পারে, সেক্ষেত্রে অবশ্যই এটি শেয়ার করবেন এবং কমেন্টস করে জানাবেন যে আপনাদের আর কোন ধরনের ভিডিও আপনাদের জন্য প্রয়োজন। আমি সেই অনুযায়ী কনটেন্ট তৈরি করার চেষ্টা করব। পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন। সবার জন্য শুভকামনা। থ্যাংক ইউ।